হ্যালো এভরিওয়ান, আজকে ইলেকট্রিক কারেন্টের চ্যাপ্টারটা কভার করছি। এটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, এখান থেকে খুব কোশ্চেন আসে। ঠিক আছে, বেসিক কনসেপ্টসগুলো এবং এখান থেকে যেগুলো ফর্মুলা ডেরাইভড হচ্ছে সেইগুলো আমি এখানে কভার করছি। ঠিক আছে, তো চলো, তোমরা একটা স্ক্রিনে একটা ফিগার দেখতে পাচ্ছ অলরেডি। সেই ফিগারটা অ্যাকচুয়ালি আমাদের যে সার্কিট রয়েছে, আমাদের যে নর্মাল ডেইলি লাইফ যে ইলেকট্রিক কারেন্ট আমরা ইউজ করে থাকি, ঠিক আছে, বিভিন্ন বাল্ব জ্বালাচ্ছি অথবা ফ্যান ইউজ করছি, আরও যে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট বলতে পারো বা ইলেকট্রিক্যাল যেগুলো দৈনন্দিন জীবনে ইউজ করে থাকছি, সেইগুলোর একটা রাফ আইডিয়া এখানে দেওয়া আছে। দেখো কি করা হচ্ছে, তোমরা লেফট সাইডে দেখো, এখানে ব্যাটারি সাইন করা আছে। ব্যাটারি সাইন বলতে প্লাস আর মাইনাস করে দেওয়া আছে, তাই না? একটা জায়গাতে লেফট সাইডে, মানে নিচের যে একদম নিচের যে ওয়্যারটা, সেখানে লেফট সাইডে, লেফট কর্নারের সাইডে। ওকে, তো এখানে ব্যাটারি বলতে অ্যাকচুয়ালি কী হয়ে থাকে, যে ব্যাটারিতে আমরা জানি থাকি প্লাস আর মাইনাস একটা এন্ড থাকে, দুটো এন্ড থাকে, একটা প্লাস এন্ড একটা মাইনাস এন্ড। অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, ধরো যে প্লাস এন্ডে মানে কি হচ্ছে, পজিটিভ পজিটিভ যে চার্জগুলো সেগুলোর পরিমাণ বেশি, আর মাইনাস এন্ডে কী হচ্ছে, নেগেটিভ চার্জের পরিমাণ বেশি। এইবারে আমাদের কুলম্বের সূত্র অনুযায়ী কী হয়ে থাকে, যে প্লাস চার্জ আর মাইনাস চার্জ পরস্পরকে আকর্ষণ করে, অ্যাট্রাক্ট করে, রাইট? এই ক্ষেত্রেও তাই হবে, প্লাস আর মাইনাস পরস্পরকে আকর্ষণ করবে। কিন্তু এই যে সিস্টেম আছে এখানে, যে মানে যে মিডিয়ামটা করে রাখা হয়েছে ব্যাটারির যে সিস্টেম, সেখানে কিন্তু ভেতর দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে, অবশ্যই হবে। ঠিক আছে, একটা ফ্লো হবে। এবার এই ফ্লোটা দেখো অ্যাকচুয়ালি কী হয়ে থাকে, ইন রিয়ালিটি যে প্লাস চার্জ মানে হচ্ছে ইলেকট্রনের অ্যাবসেন্স। ওকে, ইলেকট্রনের ঘাটতি রয়েছে। আর মাইনাস চার্জ মানে ইলেকট্রন এক্সেসিভ রয়েছে, ইলেকট্রন বাইরে থেকে এসেছে। এবার ঘটনা যেটা হয়, যে ইলেকট্রন যে চার্জটা, সেইটা কিন্তু অ্যাকচুয়ালি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। ঠিক আছে, এবার কিন্তু আমাদের ইলেকট্রিক যেটা কারেন্ট আমরা যেটা বলে থাকি, সেটা অ্যাকচুয়ালি কী বলে থাকি, যে যেখানে প্লাস চার্জ বেশি যেই সাইডে, সেই প্রান্ত থেকে মাইনাস চার্জ যেদিকে রয়েছে সেই দিকে হচ্ছে চার্জের ফ্লো হয়, মানে প্লাস চার্জের ফ্লো হয়, এটা বলে থাকি, এটা কনভেনশনাল ওয়ে। কিন্তু ইন রিয়ালিটি অ্যাকচুয়ালি ঘটে কি, তার উল্টোটা, মানে হচ্ছে মাইনাস চার্জের দিক থেকে ইলেকট্রন কি হয়, প্লাস চার্জের দিকে যেতে থাকে। ঠিক আছে, এবার আর একটা জিনিস তোমরা দেখতে পারো এখানে, যে সেই ব্যাটারি সাইন হলো, তারপরে ব্যাটারি সাইনের উপরে যে আই ফ্লো দেওয়া আছে, তাই না? একটা ফ্লো সাইন দেওয়া আছে, ওই ডিরেকশানে যাচ্ছে, মানে আপওয়ার্ড ডিরেকশানে যাচ্ছে, আই দেওয়া আছে, সেটা ইলেকট্রিক কারেন্ট সিগন্যাল করছে। ওকে, এইবারে দেখো অ্যাকচুয়ালি বাইরে যখন আমরা কনসিডার করছি, মানে ওয়্যারের মধ্যে দিয়ে উপরে যদি আপওয়ার্ডে আমরা মুভ করি, তাহলে কি দেখতে পাচ্ছি, একটা বাল্ব অ্যাকচুয়ালি সাইন করা আছে। ঠিক আছে, ওপরে একদম উপরের ওয়্যারটাতে। ঠিক আছে, একটা বাল্বের মতো সাইন করা আছে। ঠিক আছে, আর এইবারে দেখো ওই ফ্লোটা হচ্ছে, ইলেকট্রিক কারেন্টটা ফ্লো হচ্ছে ব্যাটারি থেকে বাইরে বেরিয়ে কি হচ্ছে, প্লাস থেকে মাইনাসের দিকে, রাইট? তাহলে ইলেকট্রিক কারেন্ট আমরা ধরে থাকি প্লাস থেকে মাইনাস, সেটা হচ্ছে বাইরের ওয়্যারে। কিন্তু ব্যাটারির মধ্যে যখন আমরা বলবো, এই ফ্লোটাতে অ্যাকচুয়ালি কমপ্লিট সার্কিট, মানে কমপ্লিট না হলে কিন্তু মানে ইলেকট্রিক কারেন্ট পাওয়া পসিবল না। ঠিক আছে, মানে ব্যাটারির বাইরে কি হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি প্লাস থেকে মাইনাসের দিকে, আর ব্যাটারির মধ্যে কিন্তু মাইনাস থেকে প্লাসের দিকে। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবে। আমার মানে এতে প্রিলিমসে একটা কোশ্চেন জিজ্ঞাসা করে নিয়েছিল, যে কোনটি মানে খুব কাছে রিলেটেড, কার সাথে, তড়িৎচালক বলের সাথে, ইলেকট্রোমোটিভ ফোর্স। ওকে, তো ইলেকট্রোমোটিভ ফোর্সের সাথে কার মানে রিলেশনটা সবথেকে ক্লোজ, ওখানে বিভিন্ন অপশান দিয়েছিল। তো এখানে এটা অ্যাকচুয়ালি একদমই থিওরি বেসড, মানে বেসিক কনসেপ্ট থেকে করতে হতো। দেখো তাহলে কি হচ্ছে, এবার ফ্লোটা হলো, এবার বাইরে ফ্লোটা হচ্ছে ব্যাটারির বাইরে হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে, ওটা গেল। ব্যাটারির মধ্যে হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, এটা ঠিক আছে। এইবার ইলেকট্রোমোটিভ ফোর্সটা আসলে কি, তো ইলেকট্রোমোটিভ ফোর্সটা হচ্ছে, যে এই যে বাইরে ফ্লোটা করতে পারছে, মানে বাইরে হচ্ছে কারেন্টটা যে আউটপুট দিতে পারছে, এই দিতে পারাটা, এই যে ফোর্স, মানে ফ্লো অফ ফ্লো অফ কারেন্ট, মানে যে চার্জড পার্টিকেলের ফ্লো, এই ফ্লোটা করার জন্য একটা কি হচ্ছে, আমাদের ফোর্স দরকার হয়ে থাকে। নর্মাল যেটা আমরা ফোর্স বলে থাকি, মানে মুভমেন্ট করার জন্য একটা ফোর্স জরুরি, সেই রকম এই ক্ষেত্রেও তাই হচ্ছে। এই ক্ষেত্রেও আমরা কনসিডার করছি যে যে ইলেকট্রিক কারেন্টটা বাইরে ফ্লোটা পাচ্ছি, সেটার জন্য যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎ চালক বল, তড়িৎকে যে চালনা করছে। ঠিক আছে, পাতি বাংলায়। এইবারে ওকে, বাল্বের মধ্যে দিয়ে যাচ্ছে। এইবার দেখো, এবার হচ্ছে আই যেটা ইলেকট্রিক কারেন্ট, আমরা ইলেকট্রিক কারেন্ট মানে কি জানি, ইলেকট্রিক কারেন্ট হচ্ছে একটা রেট অফ দ্য ট্রান্সফার অফ চার্জ। ওকে, রেট অফ দ্য ট্রান্সফার অফ চার্জ মানে ইউনিট টাইমে কতটা চার্জ একটা ওয়্যারের কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের মধ্যে দিয়ে ক্রস করছে।
ইজ ইট ক্লিয়ার? একটা নির্দিষ্ট পয়েন্টের মধ্যে দিয়ে ইউনিট টাইমে, ওকে, ইউনিট টাইমে বা একক সময়ে কতটা পরিমাণ চার্জ ট্রান্সফার হচ্ছে সেটাই হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। মানে চার্জ ধরলাম আমরা কিউ প্রবাহ হলো, কিউ ফ্লো হয়েছে, কত টাইম নিয়েছে, টি টাইম, তাহলে টি টাইমে গেছে, টি টাইমে ফ্লো হয়েছে কিউ, টোটাল ফ্লো। এবার হচ্ছে রেটটা, তখন রেট বের করার জন্য কী করতে হয় আমাদের, মানে টাইম দিয়ে ডিভাইড করে দিতে হয়, তাহলে কিউ বাই টি, তাহলে কিউ বাই টি আমরা পেয়ে গেলাম হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, রাইট? তো ওকে, ইলেকট্রিক কারেন্ট, তাহলে ইলেকট্রিক কারেন্ট ইজ ইকুয়াল টু চার্জড মুভড, ঠিক আছে, চার্জ যেটা প্রবাহ হয়েছে ডিভাইডেড বাই টাইম টেকেন, ওকে। ওকে চলো, আই হলো। এইবারে এইবারে হচ্ছে বিভব প্রভেদ, মানে বিভব প্রভেদ বলতে ভোল্টেজ ডিফারেন্স। ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে তোমার বাইরে যে ওয়্যারটা আছে, বাইরের ওয়্যারটাতে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে একটা কি, ভোল্টেজ ডিফারেন্স অ্যাকচুয়ালি কি, মানে কি মেজার করে, ওটা হচ্ছে তোমার ডিফারেন্স অফ দ্য চার্জের অ্যামাউন্ট। দুটো এন্ডে আমরা চার্জের অ্যামাউন্টের কতটা ডিফারেন্স, সেইটা আমরা কিভাবে মানে বুঝবো, যেটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। মানে যত চার্জের ডিফারেন্স হবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, তত কি হবে, ফ্লোটা বাড়ার কথা। কারণ হচ্ছে ওই যে ফোর্স আছে আমাদের কুলম্বের সূত্র অনুযায়ী কি করবে, একটা সাইডে ধরো প্লাস বেশি আছে আর একটা সাইডে মাইনাস বেশি, তাহলে মাইনাস বেশিগুলো প্লাসগুলোকে টানবে, আবার প্লাসগুলো মাইনাসগুলোকে টানবে। কিন্তু আমাদের কনভেনশনাল যেটা ইলেকট্রিক ফ্লো এর কনসেপ্ট, সেটাতে কি বলছি, যে প্লাসগুলোই যাবে মাইনাসের দিকে, তাই তো? ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে ওই ফ্লোটা হবে, এই ফ্লোটা কত বাড়বে, যত আমরা যত ভোল্টেজ ডিফারেন্স আমরা বাড়াবো, তাই তো? তাহলে ভোল্টেজ ডিফারেন্স বাড়ালে আমরা ইলেকট্রিক কারেন্টটা বেশি পাবো, এটা আমরা ওহমস ল থেকেও পাবো, ঠিক আছে? তো ওটা পরে আসছি আবার, ওকে ঠিক আছে। এখানে ওইটাই আইডিয়া। আর তড়িৎচালক বল, দেখো তড়িৎচালক বল হচ্ছে এখানে মানে ব্যাটারির মাধ্যমে কতটা আমরা ব্যাটারির মাধ্যমে কতটা আমরা ফোর্স ক্রিয়েট করতে পারছি তড়িৎ চালনার জন্য, ঠিক আছে? ওকে, তো এটাই জিজ্ঞাসা করেছি, তড়িৎচালক বল কিসের সাথে সম্পর্কিত, বিভব প্রভেদের সাথে সম্পর্কিত। তড়িৎচালক বল যত বাড়াবো বিভব প্রভেদ তত বাড়বে। এবার কথা হচ্ছে যে সেম অ্যামাউন্ট নাও হতে পারে, কেন? কারণ হচ্ছে তড়িৎচালক বল হচ্ছে যেটা ক্রিয়েট করছে, কিন্তু মানে ভোল্টেজ ডিফারেন্স আমরা অতটা পাচ্ছি না। মানে ব্যাটারির মধ্যে দুটো এন্ডের যে কোয়ান্টিটি, চার্জের যে কোয়ান্টিটি ডিফারেন্স, সেইটা কী করছে, তড়িৎচালক বল ক্রিয়েট করছে। কিন্তু একটা ঘটনা ঘটে কি, ব্যাটারির মধ্যে দিয়ে যখন মানে তোমার চার্জের যখন আদান প্রদান হচ্ছে, চার্জে যখন মুভমেন্ট হচ্ছে, তখন সেটাও কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হচ্ছে, মানে রেজিস্ট্যান্স আছে ব্যাটারির মধ্যেও, একটা হালকা হলেও কিছুটা পরিমাণ রেজিস্ট্যান্স থাকছে। এই রেজিস্ট্যান্সের জন্যে আমাদের বিভব প্রভেদ যেটা বাইরে আমরা ক্রিয়েট করতে পারছি, মানে ব্যাটারির বাইরে যে ওয়্যারে ক্রিয়েট করতে পারছি, সেটা কি হয়, একটু কম হয় দেন ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে? তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স থেকে আমাদের আইআর, ভেতরে যেটা মানে রেজিস্ট্যান্সের জন্য যে ফ্লোটা কমছে, মানে ফোর্সটা যেটা কমছে, ই মাইনাস আইআর করে থাকে, মানে ইলেকট্রোমোটিভ ফোর্স ই মাইনাস আইটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, আর স্মল আর, এখানে স্মল আরটা হচ্ছে ব্যাটারির মধ্যেকার রেজিস্ট্যান্স, ওকে? তো এইটুকু বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে বিভব প্রভেদ, ভোল্টেজ ডিফারেন্স, ওকে, বাইরেতে, ঠিক আছে চলো। আচ্ছা, ইলেকট্রিক কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, তোমরা অবশ্যই জানো, ওকে? ইলেকট্রিক কারেন্ট বের করতে পারবে অবশ্যই, হ্যাঁ সিম্পল, ওকে চলো। তাহলে ইলেকট্রিক কারেন্ট অ্যাকচুয়ালি কীভাবে বের করা যায়, ইলেকট্রিক কারেন্ট হচ্ছে তোমার হচ্ছে চার্জ কতটা প্রবাহ হয়েছে আর টাইম কতটা নিয়েছে। তো ইলেকট্রিক পটেনশিয়াল অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স, এটা অলরেডি টাচ করেছি, ওকে? তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স, আচ্ছা পোটেনশিয়াল ডিফারেন্স যত বেশি হচ্ছে তাতেও আমাদের কারেন্ট প্রবাহ বেশি হচ্ছে, মানে হ্যাঁ হেল্প হচ্ছে, ওকে? আর একটা জিনিস হচ্ছে ওয়ার্ক ডানের সাথে পোটেনশিয়াল ডিফারেন্সের একটা সম্পর্ক। তো ওয়ার্ক ডানের ক্ষেত্রে ওয়ার্ক ডান কী বলা থাকে, তাহলে আমাদের ভোল্টেজ, যে কোনো পয়েন্টে ভোল্টেজ বলা হয়ে থাকে। ভোল্টেজের ডেফিনেশান অ্যাকচুয়ালি হচ্ছে যে কোনো একটা পয়েন্টের ভোল্টেজ বলতে এতটা, মানে সেই ব্যাপারটা, সেই ওয়ার্ক ডানটা যেটা কিনা কী করছে, দেখো আবার বলছি, কোনো একটা পয়েন্টে মানে ভোল্টেজ বলতে অ্যাকচুয়ালি বোঝায় একটা ইনফিনিটিভ কোনো ডিস্টেন্স থেকে কোনো চার্জড পার্টিকেলকে, ইউনিট চার্জ পার্টিকেল, সেটা প্লাস হতে পারে অথবা মাইনাস হতে পারে, ঠিক আছে? প্লাস অথবা মাইনাস যাই হোক না কেন, ইউনিট চার্জকে ইনফিনিটিভ থেকে কোনো একটা পয়েন্টে আনতে যে কাজটা করা হয়, যে ওয়ার্কটা করা হয়, সেটাই হচ্ছে কি আমাদের ভোল্টেজ, ওই পয়েন্টের ভোল্টেজ, ঠিক আছে? তাহলে ভোল্টেজ হচ্ছে যে ওয়ার্কটা করতে হচ্ছে একটা ইউনিট চার্জকে ইনফিনিটিভ থেকে কোনো একটা পয়েন্টে আনতে, সেই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে সেই ওয়ার্ক ডানটা। তাহলে
এবার আমরা ধরে নিলাম যে কিউ পরিমাণ চার্জকে নিয়ে আসা হয়েছে ইনফিনিটিভ থেকে কোনো একটা পয়েন্টে, তাতে কাজ করা হয়েছে ডাব্লু। তাহলে ডাব্লু কাজ করা হয়েছে কতটা, কিউ পরিমাণ আধানকে নিয়ে আসতে। এবার তাহলে ইউনিট পরিমাণ আধানকে নিয়ে আসতে ওই পয়েন্টে কাজ কত হবে, কম হয়ে যাবে, মানে ডিভাইড করতে হবে ডাব্লু বাই কিউ। তো সেই জন্য তখন ভোল্টেজ অ্যাকচুয়ালি হয়ে গেল ডাব্লু বাই কিউ। ক্লিয়ার হলো? তাহলে ভোল্টেজ কোনো একটা পয়েন্টে ভোল্টেজ মাপতে গেলে আমাদের জানতে হবে কতটা ওয়ার্ক ডান করতে হয় ওই পয়েন্টে একটা ইনফিনিটিভ ডিস্টেন্স থেকে চার্জ পার্টিকেল নিয়ে আসতে। এবার চার্জ পার্টিকেলের পরিমাণ যদি মানে কোয়ান্টিটি যদি চার্জের কোয়ান্টিটি যদি কিউ হয় তাহলে কিউ দিয়ে আমাদের ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ভোল্টেজ ভি ইজিক্যালস টু ডাব্লু বাই কিউ, ফর্মুলাটা মনে রাখবে। ঠিক আছে, ভি ইজিক্যালস টু ডাব্লু বাই কিউ, ওয়ার্ক ডান বাই কোয়ান্টিটি অফ চার্জ। এবার পোটেনশিয়াল ডিফারেন্স যখন বলবো তখন আমাদের ওই দুটো পয়েন্ট, আর ইনফিনিটিভের কনসেপ্ট আসবে না, যে দুটো পয়েন্টের মধ্যে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করছি সেই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্সটা কত হবে, কি পরিমাণ চার্জকে একটা এন্ড থেকে আরেকটা এন্ডে নিয়ে যেতে যদি ডাব্লু পরিমাণ কাজ করা হয় তাহলে ডাব্লু বাই কিউ। ঠিক আছে, তাহলে ভি ইজিক্যালস টু ডাব্লু বাই কিউ হলো। ওকে, ভোল্টেজের তো ইউনিট জানোই অবশ্যই, ভোল্ট। ওকে, আচ্ছা, এবার হচ্ছে ভি ইজিক্যালস টু ডাব্লু বাই কিউ, তাহলে ভি ভোল্ট ইজিক্যালস টু ভোল্ট হচ্ছে এসআই ইউনিট, তো এসআই ইউনিটে অন ভোল্ট ইজিক্যালস টু কত হবে, ডাব্লু এর একক কী হয়ে থাকে মানে ওয়ার্ক ডানের একক জুল, তাহলে 1 জুল বাই কুলাম্ব, কারণ হচ্ছে তোমার চার্জের হচ্ছে এসআই ইউনিট হচ্ছে কুলাম্ব। ওকে, সিম্পল। ওকে, চলো তাহলে ভোল্ট ইজিক্যালস টু হচ্ছে 1 ভোল্ট ইজিক্যালস টু 1 জুল বাই 1 কুলাম্ব। ওকে, সো ওহমস ল ভেরি ইম্পর্ট্যান্ট। ওহমস ল অ্যাকচুয়ালি যেটা আমি অলরেডি একটুখানি টাচ করেছি, যে কি হচ্ছে যখন মানে পোটেনশিয়াল ডিফারেন্স দুটো প্রান্তের মধ্যে যত বাড়াবো তার মানে কি হচ্ছে চার্জের কোয়ান্টিটির ডিফারেন্স হচ্ছে বেশি, ডিফারেন্স যত বেশি হবে সেটা হেল্প করবে ইলেকট্রিক কারেন্টে। তো সেইটাই হচ্ছে আমাদের পাওয়া গেছিলো, মানে ওহমস সায়েন্টিস্ট ওহম হচ্ছে বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে সেটা প্রুভ করেছিলেন। তো ওহমস ল হচ্ছে যে বিভব প্রভেদ এর সাথে সাথে সমানুপাতিক সম্পর্ক হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, যত বিভব প্রভেদ বাড়াবো দুই প্রান্তে ইলেকট্রিক কারেন্ট তত বেশি হবে। এইবারে এটাকে মানে ভি সমানুপাতিক হচ্ছে কি আই। ঠিক আছে, মানে ভোল্টেজ ভি সমানুপাতিক আই। এবার সমানুপাতিক সম্পর্ক তুলতে গেলে ভি সমান কি আসবে, আই আর। এবার আরটা কি এখানে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স, তো আরটা এখানে কনস্ট্যান্ট হিসেবে ধরা হচ্ছে। এই রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ড করে, যে ওয়্যারটা কনসিডার করছি মানে যেই ওয়্যারের মধ্যে দিয়ে ফ্লোটা হচ্ছে সেই ওয়্যারের কম্পোজিশন, মানে কি উপাদান দিয়ে তৈরি। ঠিক আছে, সেটা তামা হতে পারে, লোহা হতে পারে, আরও যে কোনো কিছুই হোক না কেন তার রেজিস্ট্যান্সও যে ডিফার করবে। ঠিক আছে, তাহলে ওই কম্পোজিশনের উপর ডিপেন্ড করবে। এবার ধরো একটা লোহারই কথা বলছি, দুটো লোহা নিয়েছি, একটার ক্ষেত্রে মানে দুটো লোহা নিয়েছি যখন তখন কী হবে, রেজিস্ট্যান্স কিন্তু সেম হয়ে যাবে। এইবারে যে বিভব প্রভেদ আমরা প্রয়োগ করব সেই বিভব প্রভেদ যদি বাড়াতে থাকি প্রবাহ মাত্রা বাড়তে থাকবে, বিভব প্রভেদ কমালে প্রবাহ মাত্রা কমবে। কিন্তু এবার ধরো লোহা আর তামা ধরো, বা এ আর বি দুটো হচ্ছে সাবস্ট্যান্স নিয়েছি, দুটো সাবস্ট্যান্সের ওয়্যার রয়েছে। এইবারে এ ওয়্যারের ক্ষেত্রে রেজিস্ট্যান্স বেশি আর বি ওয়্যারের রেজিস্ট্যান্স কম, তাহলে এ ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি যার জন্য কি হবে, বিভব প্রভেদ সেম প্রয়োগ করলেও এতে প্রবাহ মাত্রা কম হবে। ঠিক আছে, কারণ হচ্ছে ওর রেজিস্ট্যান্স বেশি হওয়ার জন্য, রেজিস্ট্যান্স মানে অ্যাকচুয়ালি বাধা। ঠিক আছে, তাহলে বাধা দেওয়া মানে কি, যে ইলেকট্রনের অ্যাকচুয়ালি ফ্লো হয় তো ভেতরে, সেই ফ্লোটা কতটা বাধা দিচ্ছে, তো বাধা যদি বেশি দেয় তাহলে আমাদের কী হবে, ইলেকট্রিক কারেন্ট কমে যাবে, মানে একই বিভব প্রভেদ প্রয়োগ করা সত্ত্বেও যেতে পাবে না, মানে ফ্লোটা পাবো না ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে, কম পাবো। তো এইটা সম্পর্ক। ঠিক আছে, এটা ওহমস ল থেকে পাচ্ছি আমরা। একটা ফিগার আছে এখানে, আমরা ফিগারটা দেখে নেবো। তাহলে ভি ভোল্ট আর হচ্ছে অ্যাম্পিয়ার হচ্ছে এর ইউনিট, কী বলে ইলেকট্রিক কারেন্টের ইউনিট। তো এখানে ওহমস লয়ের কনক্লুশনটা এখানে দেখানো হয়েছে। গ্রাফের ক্ষেত্রে আমরা কি করছি, যে পোটেনশিয়াল ডিফারেন্সের মান বিভিন্ন বাড়াতে রয়েছি একটা নির্দিষ্ট ওয়্যারের ক্ষেত্রে। ঠিক আছে, তো যত বাড়াচ্ছি দেখো এটা হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ পাওয়া গেছে, তাই তো। লিনিয়ার রিলেশনশিপ মানে কি হচ্ছে, স্লোপ যেটা বা নতি, এই স্লোপটা কি হচ্ছে কনস্ট্যান্ট রয়েছে, প্রতি মুহূর্তে কনস্ট্যান্ট হয়েছে, স্লোপটা কনস্ট্যান্ট রয়েছে, মানে ভি বাই আই যেটা সেটা কনস্ট্যান্ট। ঠিক আছে, আর ভি বাই আই কনস্ট্যান্ট মানে কি, ভি বাই আই ইজিক্যালস টু আমাদের কি আসবে, ভি ইজিক্যালস টু আই আর ছিল, তাহলে ভি বাই আই ইজিক্যালস টু অ্যাকচুয়ালি আর রেজিস্ট্যান্স। তাহলে একটা নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে রেজিস্ট্যান্স হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, ওকে, চলো।
ওকে, তাহলে 1 ওহম রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম, তাহলে 1 ওহম ইজিক্যালস টু হচ্ছে 1 ভোল্ট বাই অ্যাম্পিয়ার, কারণ আর ইজিক্যালস টু রেজিস্ট্যান্স ইজিক্যালস টু ভোল্টেজ ডিফারেন্স বাই ইলেকট্রিক কারেন্ট। ওকে, আচ্ছা এখানে নাইক্রোম, ইয়া নাইক্রোম ওয়্যারের কথা বলেছে, নাইক্রোম ওয়্যারের জিজ্ঞাসা করেছিল। আমাদের হচ্ছে টাংস্টেন হচ্ছে বাল্বের ক্ষেত্রে টাংস্টেন ব্যবহার করা হয়, যেটা আমরা আয়রন করে থাকি ওখানে নাইক্রোমের তার ব্যবহার করা হয়ে থাকে, সেটা জিজ্ঞাসা করেছিল। ওকে, আচ্ছা তাহলে যেগুলো ফ্যাক্টরস রয়েছে, ফ্যাক্টরস অন হুইচ রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ডিপেন্ডস, মানে একটা কন্ডাক্টর মানে একটা নির্দিষ্ট ধরনের পদার্থ নিয়েছি, ধরো তামার নিয়েছি বা লোহার নিয়েছি, যারই নিয়ে থাকি না কেন, এবার ওই ওয়্যারটার ক্ষেত্রে ওই ওয়্যারটার কিসের মানে কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ওর রেজিস্ট্যান্সটা চেঞ্জ হতে পারে। তো সেইটা দেখা যাচ্ছে কি অ্যাকচুয়ালি তার এরিয়া, ঠিক আছে, এরিয়া মানে হচ্ছে কতটা ডায়ামিটারের এরিয়া, তারপরে হচ্ছে ওটার লেন্থ, ওকে, ওটার লেন্থ আর এরিয়া, আর কি, আর ওর উপাদান, তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে। মানে উপাদান সেম কিন্তু এরিয়া যদি চেঞ্জ করি তাহলে কিন্তু রেজিস্ট্যান্স চেঞ্জ হতে পারে, আবার যদি এরিয়া সেম, তোমার হচ্ছে এরিয়া সেম আর উপাদানও সেম, ঠিক আছে, এবার লেন্থটা চেঞ্জ করছি তাতেও কিন্তু রেজিস্ট্যান্স চেঞ্জ হতে পারে। তো এইগুলো এটাই দেখবো আমরা। তো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখা যায় কি যে রেজিস্ট্যান্স যত মানে এমনিতেই ভাবো যে একটা ওয়্যার নিয়েছি, ওয়্যারটাকে যত লেন্থে বাড়াবো তত কী হতে বাধাটা বেশি হওয়ার কথা, তো সেটাই ঘটে থাকে, মানে রেজিস্ট্যান্স কী হচ্ছে লেন্থের সাথে প্রপোর্শন, লেন্থ যত বাড়ানো হবে তত হচ্ছে রেজিস্ট্যান্স বাড়তে থাকে, সিম্পল সম্পর্ক। আর একটা হচ্ছে এরিয়া মানে তো ডায়ামিটার, তো ডায়ামিটারটা বেশি হলে কী হয়ে যাবে, স্পেসটা বেশি হয়ে যাচ্ছে, স্পেস বেশি হলে কী হচ্ছে মানে যে ইলেকট্রনের ট্রান্সফারটা হবে মানে ইলেকট্রিক কারেন্টের জন্য ইলেকট্রনের যে ফ্লোগুলো হবে সেটার জন্য হেল্প হয়ে যাবে, তাই না? তো এরিয়া বেরিয়ে গেলে কী হবে, হেল্প হবে, ইলেকট্রিক কারেন্টের সুবিধা হবে, রেজিস্ট্যান্স কী হয়ে গেল, কম হয়ে গেল, বাধাটা কম হলো, তাহলে এরিয়া যত বাড়বে রেজিস্ট্যান্স কমবে, তাহলে লেন্থের সাথে প্রপোর্শনাল আর ইরিভার্সিবল, মানে হচ্ছে লেন্থ যত বাড়ানো হচ্ছে তত হচ্ছে রেজিস্ট্যান্স বাড়ছে, টার্মটা ঠিক মনে পড়ছে না, যাই হোক এর ক্ষেত্রে এরিয়া যত বাড়ানো হচ্ছে রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, ঠিক আছে। ওকে, আরেকটা যেটা উপাদানের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে রো ফ্যাক্টর মানে হচ্ছে রেজিস্টিভিটি। ওকে, রেজিস্টিভিটি অর্থাৎ মানে কোনো একটা উপাদান মানে কোনো একটা নির্দিষ্ট ওয়্যারের উপাদান যদি সেম থাকে তাহলে রেজিস্টিভিটিটা সেম থাকবে। ওকে, তাহলে আলটিমেটলি পাচ্ছি আর ইজিক্যালস টু রো এল বাই এ, কী পেলাম, আর ইজিক্যালস টু রো এল বাই এ, অর্থাৎ রেজিস্ট্যান্স ইজিক্যালস টু রো অর্থাৎ রেজিস্টিভিটি ইন্টু এল মানে হচ্ছে লেন্থ অফ দ্য ওয়্যার, আর এ যেটা বললাম সেটা হচ্ছে এরিয়া, তাহলে আর ইজিক্যালস টু রো এল বাই এ এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো রোটা দেখতে পাচ্ছ এখানে, এটা ভালো মনে রাখবে, ঠিক আছে। ধরো মানে দুটো ওয়্যার দিল, মানে দুটো ওয়্যারের ক্ষেত্রে ধরো একই উপাদানের ওয়্যার, তার মানে রেজিস্টিভিটি সেম হয়ে গেল, এবার তাদের কী হলো, লেন্থের অনুপাত দেওয়া আছে আর এরিয়ার অনুপাত দেওয়া আছে, তখন আমরা R2/R1 করলে পেয়ে যাব L2/L1 ইন্টু R2, ওকে দাঁড়াও, R2/R1 করবো, তখন R2/R1 ইজিক্যালস টু হবে L2/L1 ইন্টু A1/A2। ওকে, তাহলে R2/R1 ইজিক্যালস টু L2/L1 ইন্টু A1/A2, এটা করলেই আমরা কিন্তু মানে L2 L1 A2 A1 এগুলোর মান যদি দেওয়া থাকে তাহলে আমরা বের করে নিতে পারি, রেজিস্ট্যান্সটা কতটা হবে সেটা বের করতে পারি, সিম্পল। ওকে, সিম্পলভাবে এটা আসতেও পারে। ওকে, বেশি টাফ কোশ্চেন আসবে না, ফর্মুলা বেসডই আসবে খুব জোর ম্যাক্সিমাম। ওকে, কনসেপ্টটা ক্লিয়ার রাখবে, কিছু কিছু কোশ্চেন কিন্তু কনসেপচুয়াল মানে থিওরি বেসড কোশ্চেনও কিন্তু দেবে, অলরেডি তোমরা প্রিলিমসেও দেখেছো সেটা, ঠিক আছে। তাহলে ওকে, আচ্ছা এখান থেকে ইউনিট এটা বের করতে পারি আমরা, মানে রো এর ইউনিটটা বের করতে গেলে রো ইজিক্যালস টু এখান থেকে কী পাবো, আর ইন্টু এ বাই এল, এবার আর হচ্ছে আমরা রোদের ইউনিট হচ্ছে ওহম ইন্টু কি, এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার। ওকে, ওহম ইন্টু মিটার স্কোয়ার বাই কী আসছে, লেন্থের মানে মিটার, তাহলে ওহম ইন্টু মিটার স্কোয়ার বাই মিটার, তাহলে পড়ে থাকছে কি ওহম মিটার। ওকে, তাহলে রেজিস্টিভিটির ইউনিট হচ্ছে এসআই পদ্ধতিতে ওহম মিটার। ওকে, ওহম মিটার হচ্ছে রেজিস্টিভিটির ইউনিট। ওকে, চলো
এক সেকেন্ড, চলো এই পার্টটা ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট। এরপরে আমাদের সিরিজ আর প্যারালাল কম্বিনেশন আছে, ওকে। তো দেখো সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কি হয় থাকে, আমরা পরপর জুড়ে দিই, তাই তো, অনেকগুলো রেজিস্টার পরপর জুড়ে দেওয়া হয় থাকে, মানে একটা রেজিস্টার শেষ হচ্ছে তার সাথে সাথে আরেকটা রেজিস্টার জুড়ে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে দেখো ফিগারটা দেখো, R1 R2 আর R3 এই তিনটেকে পরপর জোড়া হয়েছে। কীভাবে জুড়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। এইরকম জুড়ে দেওয়ার ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যে ফ্লোটা কারেন্টটা, সেই কারেন্টটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, কারেন্টটা প্রতিটাতেই চলতে থাকবে, মানে সেম অ্যামাউন্ট অফ কারেন্ট চলতে থাকবে, কোথাও চেঞ্জ হবে না। কিন্তু বিভব যে প্রভেদ, মানে ভোল্টেজ ডিফারেন্স R1 এর ক্ষেত্রে যা হবে সেটা কিন্তু সেম হবে না, R2 এর ক্ষেত্রে ডিফারেন্ট হবে, R3 এর ক্ষেত্রে ডিফারেন্ট হবে। এই ভোল্টেজ ডিফারেন্সটা কি হচ্ছে অ্যাকচুয়ালি সাম, মানে এক্স আর ওয়াই এর মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স সেটা অ্যাকচুয়ালি কতটা পাবো, কি করে পাবো, এই R1 এর দুই প্রান্তের মধ্যেকার ভোল্টেজ ডিফারেন্স প্লাস R2 এর দুই প্রান্তের মধ্যেকার ভোল্টেজ ডিফারেন্স প্লাস R3 এর দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স, ঠিক আছে। তাহলে ভোল্টেজ ডিফারেন্সের অ্যাডিশন করলে আমরা কিন্তু সিরিজের ক্ষেত্রে টোটাল ভোল্টেজ ডিফারেন্সটা পাচ্ছি, ওকে। এইবারে আর একটা জিনিস দেখো, এই ক্ষেত্রে মানে আমরা তুল্যাঙ্ক রোধ বলে একটা হয়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাই তো। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে মানে এই R1 R2 R3 যে তিনটে আছে এদের রিপ্লেস করে অন্য এমন একটা রেজিস্ট্যান্স আমরা লাগাতে পারি যেটা কি না সেম রকম মানে রেজাল্ট দেবে। মানে যে আয়ের মান যেটা ছিল, ইলেকট্রিক কারেন্ট যেটা দিচ্ছিল R1 R2 আর R3 এইভাবে জুড়ে দিলে যেটা হচ্ছিল, সেই একই পরিমাণ ইলেকট্রিক কারেন্ট আমরা পাবো। কার ক্ষেত্রে, যখন হচ্ছে একটা রেজিস্ট্যান্স মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর প্লেস করবো এখানে, তো সেইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবার এটার মানটা কত হবে, তো সিরিজের ক্ষেত্রে আমরা পাই, সিরিজের ক্ষেত্রে আমরা কি পেয়ে থাকি, অ্যাডিশন হয়ে যায়, মানে ভোল্টেজ ডিফারেন্স যেমন অ্যাডিশন হচ্ছে তেমন হচ্ছে রেজিস্ট্যান্সটাও অ্যাড হয়ে যায়, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইজিক্যালস টু হবে R1 প্লাস R2 প্লাস R3, সিম্পল অ্যাডিশন হয়ে যাবে সিরিজের ক্ষেত্রে, ওকে। এটা অবশ্যই মনে রাখবে। তাহলে সিম্পল অ্যাডিশন হয়ে যাচ্ছে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট ডট ডট, যদি আরও বেশি থাকে মানে আরও বেশি রেজিস্টর থেকে থাকে, এটা হচ্ছে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে, ওকে। আর এইটা দেখো এই ফিগারের ক্ষেত্রে এটা হচ্ছে প্যারালেলের ক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় বিভব প্রভেদ, যেটা ভোল্টেজ ডিফারেন্স না এ আর বি বিন্দুর মধ্যে দেখো, সেইটা কিন্তু এখানে কনস্ট্যান্ট রাখা হয়েছে, ভোল্টেজ ডিফারেন্স কনস্ট্যান্ট রেখে দিলাম, ঠিক আছে। রেজিস্ট্যান্সগুলো আলাদা, এবার রেজিস্ট্যান্স যদি আলাদা হয়ে থাকে, ভোল্টেজ ডিফারেন্স সেম আছে, তাহলে আমাদের কারেন্টে কী হবে, মানে প্রত্যেকটা কারেন্টের যেটা R1 এর মধ্যে কারেন্ট, R2 এর মধ্যে কারেন্ট আর R3 এর মধ্যে কারেন্ট, সেই কারেন্ট কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে, কারণ ভি ইজিক্যালস টু আমরা জানি ভি ইজিক্যালস টু IR, এখানে ভিটা সেম, তাহলে ভি সেম হয়ে গেলে যার রেজিস্ট্যান্স বেশি তার আই হয়ে যাবে কম, তাই তো। আবার রেজিস্ট্যান্স যার কম আই হয়ে যাবে বেশি, তাহলে ইরিভার্সিবল, ওকে। তো মানে এইরকম মানে উল্টো রিলেশনশিপ হচ্ছে, ওকে। আচ্ছা, ওকে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি পেয়ে থাকি, 1/R, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি R হয়ে থাকে তাহলে 1/R ইজিক্যালস টু হয় 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট ডট ডট, এভাবে চলতে থাকে, তাই তো। এবার দুটো যদি রেজিস্ট্যান্স হয়, অনলি টু রেজিস্ট্যান্স R1 আর R2, সেক্ষেত্রে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ক্যাপিটাল R ইজিক্যালস টু চলে আসবে আমাদের R1 R2 বাই R1 প্লাস R2, ঠিক আছে। ক্যাপিটাল R যেটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেটা ইজিক্যালস টু হচ্ছে R1 R2 বাই R1 প্লাস R2, ওকে। এটা হচ্ছে প্যারালালের ক্ষেত্রে। তাহলে প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজ ডিফারেন্স অলওয়েজ সেম প্রত্যেকটার ক্ষেত্রে, আর যেটা ইলেকট্রিক কারেন্ট সেটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, ওকে। রেজিস্টার্স ইন সিরিজ, রেজিস্টার্স ইন প্যারালালের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, ওকে। আর সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে অ্যাডিশন হয়ে যাচ্ছে, ওকে। আর একটা জিনিস সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমি অলরেডি ডিসকাস করলাম যে ভোল্টেজ ডিফারেন্স যেটা সেটাও অ্যাড হতে থাকে, আর এর ক্ষেত্রে প্যারালালের ক্ষেত্রে আই যেটা মানে ইলেকট্রিক কারেন্ট যেটা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে, সেইগুলো কিন্তু অ্যাড হতে থাকবে, টোটাল আইটা ডিভাইডেড হয়ে যাচ্ছে, তিনটে পথ আছে, ধরো ওই ফিগারটাতে ছিল তিনটে পথ, তাহলে তিনটে পথে চলে যাচ্ছে, ওকে। আই থিঙ্ক এখানেই শেষ এটা, ক্ষেত্রে দেখো এই ফিগারটাতে একটুখানি আলোচনা করে দিই। দেখো এক্স পয়েন্ট থেকে একটা আই প্রবাহ এসেছিলো, সেটা কি হয়ে যাচ্ছে, তিনটে পথ পেয়ে গেছে,
পথ পেয়ে গেছে, তাই না? একটা এল পথ, এক্স এল, একটা এক্সপি পথ আর একটা এক্স এস। তাহলে আইটা ডিভাইড হয়ে যাচ্ছে বিভিন্ন পথে। এইটা হচ্ছে প্যারালেল কম্বিনেশন। কিন্তু সিরিজ যদি হতো, ধরো সিরিজের ক্ষেত্রে কি হতো, এক্সপি যে পথ ওটাই একটাই পথ থাকতো, আর অন্য পথগুলো থাকতো না। তাহলে এক্সপি পথটা গিয়ে আবার আর একটা হয়তো রেজিস্ট্যান্স থাকতো, তা তার মধ্যে দিয়েও কিন্তু আইটা সেমই যেতে হতো, কারণ আই তো মানে স্টোর হতে পারে না, তাই না? সেই ক্ষেত্রে ওকে। আচ্ছা, লাস্টে আর একটা ফর্মুলা আছে, ওটা অবশ্যই বলে দিই। সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডান তো জানি, আমাদের পাওয়ার, যেটা পাওয়ার ইজিক্যালস টু আমাদের কি জানি, ওয়ার্ক ডান বাই টাইম। পাওয়ার ইজিক্যালস টু ওয়ার্ক ডান বাই টাইম। এইবারে ওয়ার্ক ডানটাকে আমরা যদি চেঞ্জ করে দিই এফ ইন্টু এস, তাই তো? এফ ইন্টু এস মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে ফোর্স ইন্টু ভেলোসিটি। আলটিমেটলি যেটা পাওয়ার সেটা হচ্ছে ফোর্স ইন্টু ভেলোসিটি পেয়ে যাচ্ছি। ওকে, ওটাই ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারে অলরেডি কভার করেছি। ওকে, সো ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।